নোবেল জয়ী চিকিৎসক রবার্ট কোচ বলেছিলেন, মানুষকে একদিন শব্দ দূষণের সাথে মোকাবেলা করতে হবে কলেরার মতো সমান গুরুত্বের সঙ্গে। ওনার মৃত্যুর ১১৫ বছর পরে রবার্ট কোচের ভবিষ্যৎবাণী যেন হুবহু মিলে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবেল। বলা হয় ৬৫ ডেসিবেল অবধি মানুষ সহ্য করতে পারে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন শহরে শব্দের মান মাত্রায় এর থেকে অনেক অনেক বেশি। আসলে দূষণ বলতে আমাদের মাথায় প্রথমে আসে বায়ু বা মাটি দূষণের কথা। শহুরে জীবনে চারিদিকে ধুলাবালি, ধোঁয়া এবং নোংরা আবর্জনায় নাজেহাল মানুষ। কিন্তু শব্দ দূষণও কিন্তু কম গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নয়। হুমকির মুখে কিন্তু আমরা শব্দ দূষণের কারণে। এতদিন এই দূষণকে সেইভাবে গুরুত্ব দেওয়া না হলেও এখন এটাকে বড় হুমকি হিসেবে বিবেচনা করার সময় কিন্তু এসে গেছে। শব্দ দূষণের ক্ষেত্রে সবচেয়ে আগে বিশ্বের যে কয়েকটি শহরের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম ভারতের মুরাদাবাদ, কলকাতা, আসানসোলের মতো শহর। আর উত্তর পূর্ব ভারতে যেসব শহরের শব্দ দূষণের মাত্রা সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম গুয়াহাটি, আগরতলা ও ইম্ফল ইত্যাদি। কিন্তু কেন এই শব্দ দূষণ? শুধু কি তারস্বরে লাউডস্পিকার কিংবা সাউন্ড বক্স বাজানোর কারণেই শব্দ দূষণ হচ্ছে, নাকি অন্য কোনো কারণগুলো সমানভাবে দায়ী? রাজধানী আগরতলা আমাদের সব বিভিন্ন যে রাজ্য, আমাদের রাজ্যের যে বিভিন্ন শহরগুলো রয়েছে, সেই সব শহরগুলো শব্দ দূষণ দিন দিন কতটা ভয়ানক মাত্রা নিচ্ছে। শব্দ দূষণের জন্য নীরবে আমাদের কি কি ক্ষতি হচ্ছে যেটা আমরা হয়তো আজ বুঝে উঠতে পারছি না। দূষণ প্রতিরোধে এই মুহূর্তে আমাদের কি কি করা উচিত, কিভাবে সম্ভব এই দূষণ নিয়ন্ত্রণ করা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা, তা নিয়ে কথা বলা প্রয়োজন, তা নিয়ে আলোচনা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শব্দ দূষণ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ মোহনলাল বণিক। স্বাগত মোহনলাল বাবু আপনাকে। মোহনলাল বাবু, প্রথমেই যে জিনিসটা আপনার কাছে জানবো যে আমরা তো সারাদিন চারিদিকে নানান শব্দ শুনি, কিন্তু আজ সহজভাবে জানতে চাইবো যে শব্দ দূষণ বলতে আমরা কি বুঝি? যে অবাঞ্ছিত শব্দের কারণে মানুষের শারীরিক এবং মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়, সেই শব্দকে বলা হয় দূষিত শব্দ অথবা অবাঞ্ছিত শব্দ। আচ্ছা, এবার শব্দ দূষণ সে কিন্তু এমন ধরনের অসুখ সৃষ্টি করে যে অসুখ সৃষ্টি করার আগে কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারি। আচ্ছা, কিন্তু একবার যদি শব্দ দূষণ জনিত কোনো অসুখ বিকাশ ঘটে মানুষের শরীরে, তার থেকে উত্তরণের কোনো উপায় থাকে না। শব্দ দূষণটা বায়ু এবং জল দূষণ থেকে খানিকটা ভিন্ন চরিত্রের। এই কারণে এটা খুব তাৎক্ষণিক এবং দ্রুততার সাথে সংগঠিত হয়। আচ্ছা, এবং খানিকটা বাদে পরিবেশের মধ্যে বিলীন হয়ে যায় এবং পরিবেশে এর সুদূর কোনো ছাপ থাকে না। বায়ু দূষণ এবং জল দূষণের ফলে সমস্ত জীবজগৎ যেমন প্রভাবিত হয়, শব্দ দূষণের ফলে কেবলমাত্র উন্নত প্রাণী এবং মানুষই প্রভাবিত হয়। অর্থাৎ যে শব্দের তীব্রতা 65 ডেসিবেলের বেশি, আমরা সাধারণত সেই শব্দকে অবাঞ্ছিত অথবা দূষিত শব্দ বলে থাকি। আচ্ছা, এখন তাহলে সেটাই শব্দ দূষণের তাহলে মূল কারণ, যেটা অবাঞ্ছিত এবং যেটা দূষিত। এখন একটা জিনিস একটু ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে, যে আমরা অবাঞ্ছিত বা দূষিত বলছি ঠিক আছে, কিন্তু যেই শব্দটা আমি নিজে তৈরি করছি অনেক সময় আনন্দের জন্য, ধরুন আমার ঘরে আমি জোরে সাউন্ড বক্স চালিয়ে গান শুনছি চার দেওয়ালের মধ্যে, তাহলে সেটা জোরে শব্দ হচ্ছে, আমি আমার আনন্দের জন্য করছি, সেটা অবাঞ্ছিতও নয়, কিন্তু এটা কি তাহলে দূষিত শব্দ হয়ে যাচ্ছে? যে শব্দটা অবাঞ্ছিত তাকে আমরা তখনই অবাঞ্ছিত তকমা দিতে পারি যদি সেই শব্দ আমার শরীরের উপর কোনো পীড়া সৃষ্টি করে। আমি অ্যামিউজমেন্টের জন্য চার দেওয়ালের মধ্যে উচ্চ স্বরে গান শুনছি, সেটা তাৎক্ষণিক একটা বিনোদন তো বটেই, কিন্তু একটা লং টার্ম যদি এটা চলতে থাকে তাহলে আমার শরীরের মধ্যে এটা বিরূপ প্রভাব বিস্তার করবেই। তাহলে ওই দৃষ্টিভঙ্গিতে এটা অবাঞ্ছিত এবং দূষিত শব্দ।
আচ্ছা, সেইভাবে আমরা দেখলে তাহলে এটাও কিন্তু অবাঞ্ছিত এবং এটাও দূষিত। এবং যখন আমরা সাউন্ড বক্সের কথা বলছি, আজকাল যেহেতু মুঠোফোনের যুগ, প্রত্যেক হাতে মুঠোফোন রয়েছে এবং একটি তারের মাধ্যমে আমরা কানে দুটো গুঁজে দিচ্ছি, সেটা তারের মাধ্যমেই হোক বা ইয়ারবাডস এমনিতেই হোক, তাহলে সেটাও কিন্তু তাহলে আমরা বলতে পারি যদি সেটা মাত্রাহীন হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে সেটাও অবাঞ্ছিত এবং দূষিত শব্দ। এখন অবাঞ্ছিত শব্দ তো নানান উৎস থেকে আসে। মূল যে মানে শব্দ দূষণের যে প্রধান উৎসটা তাহলে কোনটা, কিসের থেকে শব্দ দূষণটা হয়? শব্দ দূষণ আমরা প্রধানত তিনটা উৎস থেকে পাই। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, 2 নম্বর হচ্ছে জীবজ উৎস, 3 নম্বর হচ্ছে কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎস হচ্ছে তীব্র গতিতে ঝড়, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, আচ্ছা, মেঘের গর্জনটা, বজ্রপাত, তারপরে জলপ্রপাত, এদের যে সাউন্ডটা সেটা হচ্ছে প্রাকৃতিক শব্দ দূষণের মূল কারণ। তবে সেটা নিয়েও আমাদের তেমন কোনো মাথা ব্যথার কারণ নেই। প্রকৃতি এমনভাবে তৈরি করে রেখেছে, তারা দীর্ঘমেয়াদী কোন কুফল প্রভাব বিস্তার আমাদের উপরে করে না। ঠিক, আমি একটু ইন্টারাপ্ট করতে চাইবো এখানে। এখানে যে শব্দগুলোর কথা আপনি বলছিলেন, শুধু এখানে বিদ্যুৎ বাদ দিলে কবিরা তো বৃষ্টির যে আওয়াজ বা যে শব্দ, তাতে কবিরা কবিতা লেখেন, বা জলপ্রপাতের আওয়াজ কথা বলছেন, সমুদ্রের ঢেউ, এই শব্দগুলো তো আমাদের মানে কি বলবো আনন্দদায়ক শব্দ নিশ্চিতভাবে। তাহলে সেগুলো কি শব্দ দূষণের একটা কারণ হয়ে দাঁড়ায়? কখনো সেগুলি শব্দ দূষণের কারণ, কিন্তু এগুলি স্থায়ী কারণ নয়। আমরা কেউই সমুদ্রের তীরে গিয়ে চিরদিন বসবাস করব না। একদম। আমরা বৃষ্টির যে তীব্র ঝঞ্ঝা, সেটা সবসময় থাকে না, সেটা তো মোমেন্টাম, একটা ফর দ্য টাইম বিং হয়, সেটা তেমন কোনো রেখাপাত আমাদের মধ্যে করে না। কিন্তু আপনি যদি একটা স্লটকে নেন, তাহলে সেটা নিশ্চিতভাবে দূষিত শব্দ, কিন্তু সেটাকে একটা হার্মফুল শব্দ হিসেবে আমরা বিবেচনা নাও করতে পারি, কারণ আমরা কেউ তার সংস্পর্শে দীর্ঘমেয়াদী অবস্থান করি না। ঠিক ঠিক। 2 নম্বর হচ্ছে জীবজ উৎস। জীব থেকেও কিছু শব্দ উৎপন্ন হয় যেগুলো অবাঞ্ছিত। যেমন ধরুন সার্কাসের খাঁচায় বন্দি বাঘ সিংহের যে গর্জন, শেয়ালের ডাক, কুকুরের ডাক, মানুষের অট্টহাসি, সেগুলো কিন্তু অবাঞ্ছিত শব্দ। তবে সেগুলো দীর্ঘমেয়াদী বা ব্যাপক পরিমাণে তেমন কোনো শব্দ দূষণ সৃষ্টি করতে পারে না। ঠিক, আমি আবার আপনাকে এখানে ইন্টারাপ্ট করবো, একটু জেনে নেওয়ার প্রয়োজন। কারণ এই যে আপনি বললেন যে বিভিন্ন পশু পাখির ডাক, বা পাখি না মানে পশুর ডাকি আপনি বলছি, বাঘ, এখন শহর জীবনে বাঘ নেই, কিন্তু শহর জীবনে অনেকে গৃহপালিত কুকুর আছে অনেকের বাড়িতে। এখন গৃহপালিত কুকুর আমার নিজের বাড়িতে যখন আছে, সে যখন ডাকাডাকি করছে আমি তার ভাষা বুঝছি বা সে কি চাইছে কি, কিন্তু পাশের বাড়ির কুকুরটা যখন ঘর বন্দি থাকে, সারাক্ষণ সে ডাকতে থাকে, আওয়াজ করতে থাকে, তখন সেটা আমার কাছে ইরিটেটিং হয়ে যায়। একটা বাড়ির কুকুর যখন ডাকতে শুরু করে তার স্বরে, উচ্চ স্বরে, তখন সেটা কিন্তু শব্দ দূষণ। এবার দেখা গেছে সেই ডাকটা কতটা, সেটা সারা শহরে হয়তো 100, 200, 300 কুকুরে এরকম ডাকতে পারে। সেটা খুব বেশি একটা পীড়াদায়ক অবস্থা সৃষ্টি করে, পুরো কমিউনিটির জন্য পীড়াদায়ক নয়, নিশ্চিতভাবেই না। কিন্তু নিশ্চিতভাবে একটা সিঙ্গেল টিউনকে যদি আপনি রেকর্ড করেন, সেটা কিন্তু দূষণের মাত্রাতেই পড়বে। আচ্ছা, সেটা দূষণের তীব্রতা অনুযায়ী সেটাকে দূষিত শব্দ বলা হবে। ঠিক, ওকে। তাহলে এটা হচ্ছে মানে জীবজন্তু থেকে যেটা জীবজাত শব্দ জীবজাত থেকে শব্দ দূষণ। আরেকটা হচ্ছে কৃত্রিম, যেটা নিয়ে আমাদের সবচাইতে মাথা ব্যথার কারণ। বাদ্যযন্ত্র, কলকারখানা, বিমান, যানবাহন, মিছিল মিটিং, পটকা, ক্র্যাকারের সাউন্ড, এই ধরনের যে অবাঞ্ছিত শব্দগুলো উৎপন্ন হয়, সেগুলি কিন্তু আজকে সারা বিশ্ব জুড়ে শব্দ দূষণের তীব্রতাকে এমন জায়গায় নিয়ে গেছে, মানুষের সুস্থভাবে বেঁচে থাকা অনেক অঞ্চলে পীড়াদায়ক এবং কষ্টদায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। আচ্ছা, এখন এই শব্দগুলিকে নিয়েই শব্দ দূষণের মূল প্রেক্ষিত কিন্তু রচিত হয়েছে। ঠিক, বাকি যে দুটো প্রথম যে দুটো উৎস আপনি বলছিলেন, সেগুলো নিয়ে খুব একটা বেশি এই মুহূর্তে মাথা ব্যথা নেই, খুব বেশি ভাবনা চিন্তা করার অবকাশ আমাদের নেই, বা খুব পীড়াদায়ক নয় সেগুলো। ঠিক। দর্শক বন্ধুরা, আজ আমরা শব্দ দূষণ নিয়ে কথা বলছি তখন একটা বিষয় বুঝতে হবে যে এটা এমন একটা সমস্যা যা আমার হয়তো আজ সরাসরি তৎক্ষণাৎ আমার চোখে দেখার মতো কোনো সমস্যা সৃষ্টি করছে না, কিন্তু নীরবে আমাদের এমন কিছু ক্ষতি করছে যেগুলো হয়তো আগামী দিন আমি বুঝে উঠতে পারবো না যে আমার এই ক্ষতিটা কেন হলো। আমরা হয়তো অনেকেই শারীরিক অসুবিধার কথা ভাবছি, শারীরিক মানসিক অনেক কিছু হতে পারে, আমরা আলোচনা করবো সেই সব বিষয়গুলো, মোহনবাবু রয়েছেন। কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যেই প্রকৃতি থেকে যে শব্দগুলো উৎপন্ন হয়
বা জীবজাত থেকে উৎপন্ন হয় সেগুলো এতটা ভয়ঙ্কর নয় কিন্তু যতটা বাকি যে সমস্যাগুলো থেকে হয়। এখন সেটা কলকারখানা হোক বা মেশিনারিজ হোক বা আমাদের শহুরে জীবনে গাড়ি ঘোড়া থেকে হোক বা এই ধরনের বিষয়গুলো কিভাবে হচ্ছে, এগুলোকে কিভাবে দিন দিন বাড়তে থাকলো এই শব্দ দূষণটা, এবং অনেকগুলো মিলে কিভাবে শব্দ দূষণটাকে আরো বিরাট আকার দিচ্ছে সে বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। মনবাবু, এই যে বিভিন্ন অঞ্চলে বিধিসম্মত শব্দসীমার মানে মাত্রাটা কেমন হবে এটা আমরা একটু জেনে নিই, তারপর আমরা আলোচনা করব যে মানুষ কিভাবে অসুস্থ হচ্ছে বা জীবজন্তু কিভাবে সমস্যায় পড়ছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ইন্ডিয়া তারা নির্দিষ্ট অঞ্চলে বিধিবদ্ধ শব্দের তীব্রতার মানটা নির্ধারণ করে দিয়েছে, যে এটা বিজ্ঞানসম্মতভাবে এইরকম হলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ওনারা সমস্ত অঞ্চলগুলিকে 4টা ভাগে ভাগ করেছে। এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কলকারখানা এবং শিল্পাঞ্চল। ওনারা বলছেন দিনের বেলা কলকারখানা এবং শিল্পাঞ্চলে যে শব্দের তীব্রতা সেটা সর্বোচ্চ 75 ডেসিবেল ডিবি পর্যন্ত হলে হওয়া উচিত দিনের বেলা, এবং রাত্রিবেলা সেটা 65 ডেসিবেল। আচ্ছা, মানে এটা কি মানে আমি জানতে চাইছি ব্যাপারটা যে 75 ডেসিবেল দিনের বেলা কি কলকারখানায় দিনের বেলা কাজ হবে বলে 75, নাকি মানুষ অন্যান্য শব্দ শুনছে বলে এই শব্দটা কম ফিল করবে তার জন্য 75? সেটা হচ্ছে এখানে কাজকর্ম হচ্ছে, কলকারখানায় নানান মেশিনপত্র চলছে, সেটা বলছে যে যদি 75 ডেসিবেল পর্যন্ত থাকে তাহলে মানুষের টলারেন্স লেভেলের মধ্যে এই শব্দের তীব্রতাটা থাকবে। আচ্ছা, লেস হার্মফুল, খানিকটা হার্ম করতে পারে কিন্তু সেটা টলারেন্স লেভেলের মধ্যে সেটা থাকবে, তার জন্য সেটা নির্ধারণ করেছে। এবং রাত্রিবেলা কাজকর্ম খানিকটা কম হয়, শিল্পাঞ্চল তো অফ হয় না, 24 ঘন্টা কাজ চলতে থাকে। আমি সেটাই জানতে চাইছিলাম, কারণ রাতের বেলা তো অন্য সাউন্ড কমে যায়, গাড়ি কমে যাচ্ছে, যতই শিল্পাঞ্চল হোক গাড়ি কমে যাচ্ছে, কিন্তু সেখানে কারখানা তো চলছে, তাহলে কারখানার আওয়াজটা সেমই থাকবে, কাজের পরিমাণটা কিছুটা কমে যায়, তার জন্য ওনারা বলছে মানুষ ঘুমোবে। হ্যাঁ, ওই শিল্পাঞ্চলে তো মানুষ থাকে, যাপন করে, ফলে তাদের জন্য খানিকটা পিসফুল এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আরো 10 ডিগ্রি কমিয়ে দিয়েছেন। অর্থাৎ 65 ডেসিবেল পর্যন্ত আমরা নরমালি টলারেট করতে পারি, সেটা সেই লেভেলটা আমরা বিবেচনা করেছেন। এবার কলকারখানা এবং শিল্পাঞ্চলের যেহেতু এই মাত্রাটা দেওয়া আছে, আমাদের রাজ্যে এই বিষয়টা খুব একটা ভাবনার বিষয় নয়। 2 নম্বর হচ্ছে জনবসতি অঞ্চল, যেখানে নরমাল হ্যাবিটেট রয়েছে, ঠিক সেইখানে বলছে দিনের বেলা 50 ডিবি এবং রাত্রিবেলা 45 ডিবি। ঠিক। আর বাণিজ্য অঞ্চল, সেই বাণিজ্য অঞ্চলে দিনের বেলা 65 ডিবি হওয়া উচিত ম্যাক্সিমাম, আর রাতের বেলা 55 ডিবি পর্যন্ত হওয়া উচিত। এবার ধরুন আমাদের রাজ্যে যদি শপিং মলের কথা ভাবি, এখানে দেখুন আমার সাধারণ অবজারভেশন, একটা শপিং মলে বাইরে ঢোকার মুহূর্তে জেনারেটর চলছে, সাংঘাতিক নয়েজ পলিউশন। ভেতরে ঢুকলেন 20-50টা ফ্যান চলছে, তার সাউন্ড, সাথে শতাধিক বা কয়েকশো কাস্টমার, তাদের হুইসপারিং, সবকিছু মিলিয়ে একটা ভীষণ ধরনের নয়েজি এনভায়রনমেন্ট তৈরি হয়। তার সঙ্গে আমি যোগ করি, তার সঙ্গে বাইরেও একটা বড় বক্স বাজে, হ্যাঁ সাউন্ড বক্স, ভেতরে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, ওদের বিজ্ঞাপনই চলছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা চূড়ান্ত শব্দ দূষণের একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাই। এবার আপনি ঘন্টাখানেক থাকার পর আপনি বাইরে বেরিয়ে আসুন, তখন আপনার অনুভূতি হবে যে আপনি যেন একটা স্বপ্নের মায়াজালের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিস্তব্ধ পরিবেশ, একটা তীব্র দূষণের মধ্যে ছিলেন, শব্দ দূষণের মধ্যে, এবার শপিং মল থেকে বেরিয়ে এলেন, এবার আপনার অনুভব হবে একটা নিস্তব্ধ পরিবেশের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, কতটা ডিফারেন্স। অথচ বাইরেও কিন্তু কোলাহল রয়েছে, কিন্তু ফর দ্য টাইম বিং আপনার অনুভূতিটার মধ্যে একটা অন্য রকমের বিষয় চলে আসবে। আমি এটাকে আরেকটা উদাহরণ দিই, দুর্গাপূজার সময় দেখবেন খুব উচ্চ স্বরের ঢাক বাজছে, একদম বাজতে 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 এত লোক, আপনি ঘামতে শুরু করেছেন। যখন ঢাক বাজনাটা বন্ধ হয়ে যায়, তখন আপনার শরীরের মধ্যে দেখবেন একটা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এটা হয়, এটা অনুভূতিগত একটা তারতম্য আমাদের হয়ে যায়। আর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত, এই 3টে জায়গায় ওনারা নির্ধারণ করেছেন 50 ডিবি দিনের বেলা এবং রাতের বেলা 40 ডিবি। এটা হয়তো আমাদের রাজ্যে সর্বত্রই, আমার একটা ধারণা যে এই ফ্রিকোয়েন্সিটা বোধহয়
সর্বত্র বজায় থাকে, আচ্ছা। অথবা তার চেয়ে একটু কমলও হতে পারে। আচ্ছা, মানে এখন আপনি বলছেন হাসপাতালের সামনে 50 ডিবি এবং হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত 50 ডিবি দিনের বেলা এবং আর রাতের 40 বেলা ডিবি 40 40 ডিবি। ওকে, তো আপনি বলছেন আমাদের রাজ্যে পালন করা হয়। আমি একটু এই জায়গায় আপনার সঙ্গে মতের পার্থক্য রাখছি, কারণ আমরা দেখি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের গেটের সামনে বিভিন্ন ধরনের রাজনৈতিক সভা থেকে শুরু করে সব ধরনের উৎসবের সময় বাজি পটকা ফাটানো সেই জায়গাই হয়, এবং হাসপাতালের মূল ফটকের সামনেই হয়। আমি জিবি হাসপাতালের কথা বলছি, এবং সেখানে উল্লাস উৎসাহটা সেই হাসপাতালের সামনে এসেই বেড়ে যায়, এবং সেখানে তখন খেয়াল থাকে না যেটা প্রধান রেফারেল হাসপাতাল। এই প্রসঙ্গে আমি একটা কথা আমি বলতে চাই। এই যে পরিসংখ্যানটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দিয়েছে, সেটা বলছে ইনস্টিটিউশন বা কোন একটা সেন্টারের এপিসেন্টার থেকে 100 ইয়ার্স অ্যাওয়ে। তো জিবির থেকে 100 গজ দূরত্বে, সেটা আপনি যে জায়গাটা বলছেন আমার একটা ধারণা সেটা 100 গজের চেয়ে বেশি দূরে। ইয়েস, ইট ইজ এ নয়েজি এনভায়রনমেন্ট, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মূল যে জায়গাতে পরিষেবাটা দেওয়া হয় সেটা সম্ভবত অনেকটা অবিঘ্নিতই থেকে যায়। আচ্ছা, আপনি বলছেন তাহলে অবিঘ্নিত থেকে যায় কেন? জিবি মূল ফটকের সামনে কিন্তু যে কোনো সমাবেশ হলে সেখানে একটা বড় স্টেজ তৈরি করা হয়, মঞ্চ তৈরি করা হয়, এবং সেখানেই বড় বড় তারস্বরে কিন্তু বক্সগুলো বাজানো হয়। যাই হোক, এখন হয়তো সেটা মানে যেহেতু হাসপাতালের একদম মূল ফটকের সামনে, সেখানে হয়তো আমি জানি না কিভাবে হাসপাতাল কোনোভাবে রোগীরা কোনোভাবে ডিস্টার্ব হয় কিনা, কিন্তু আমাদের সাধারণ চোখে দেখলে মনে হয় যে হাসপাতালের সামনে সেটা কিভাবে সেটা সম্ভব, সেটা রাজনৈতিক সভা হোক কিংবা উৎসব হোক বা যে কোনো অন্যান্য অনুষ্ঠানের জন্য, মানে তো একটু ভাবতে হবে, এই বিষয়টা ভাবনার অবকাশ রয়েছে। ওকে, আপনি আরেকটা জায়গায় বলছিলেন, আমরা যেহেতু শব্দসীমার মাত্রা হিসাব করছি, আপনি বাণিজ্যিক জায়গাটা বলছিলেন যে 65 এবং 55। আমরা যদি আগরতলা শহরটাকে দেখি, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় শহরই আগরতলা শহরের আদলে গড়ে উঠেছে, মানে সেটা উদয়পুর শহর হোক বা বিলোনিয়া হোক, ধর্মনগর হোক, কৈলাস শহর হোক। বাণিজ্যিক এরিয়া বলতে আমরা যেখানে বাণিজ্য চলছে বেশি, সেখানে বেশি কি এই যে আপনি শপিং মলে কথা বললেন, এটার জন্য বেশি হয় নাকি এছাড়া অন্য কোনো কারণ থাকে? মানে মানুষের আসা যাওয়া বেশি বলে, কথাবার্তা বেশি বলে বেশি হয়? আপনি যদি আগরতলা শহরের টপোগ্রাফিটা দেখেন ভালো করে, এবং আগরতলা শহরের রাস্তাঘাটের বিস্তারটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন আমাদের এই টপোগ্রাফির মধ্যে সবুজের পরিমাণটা অনেক কম। যেখানে সবুজের পরিমাণ বেশি থাকবে সেখানে শব্দ দূষণ হলেও সেই শব্দ দূষণের তীব্রতাটা কমে যাবে, কারণ সবুজ উদ্ভিদ শব্দকে শোষণ করে। আপনি একটা জিনিস দেখবেন বা আপনার অনুভূতিতে নিশ্চয়ই আছে, শত শত গাড়ি যখন আগরতলা থেকে বরমুড়া বা 18 মোড়া হয়ে যাচ্ছে, ওই পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাচ্ছেন আপনি যদি গাড়ির উইন্ডোগুলি খুলে রাখেন, দেখবেন এত গাড়ি যাওয়া সত্ত্বেও আপনি তেমন কোনো শব্দ দূষণ পাচ্ছেন না। কারণটা হচ্ছে আশপাশের যে গাছগাছালি রয়েছে সেগুলি কিন্তু অবাঞ্ছিত শব্দকে শোষণ করে নিচ্ছে। তো আমাদের শহরে সবুজের পরিমাণটা কম, ফলে শোষক হিসেবে, এই যে সাউন্ড শোষক হিসেবে যাদের কাজ করার কথা ছিল সেটা তো হচ্ছে না, ফলে আমরা নয়েজ পলিউশনটা একটু বেশি পাচ্ছি, যেটা হচ্ছে সেটাই পাচ্ছি। 2 নম্বর, আমাদের এই আগরতলা শহরের ক্ষেত্রফলের তুলনায় জনবসতির ঘনত্বটা অনেক বেশি। কারণ আমাদের জনবসতিটা অনেকটার ঘনত্বই সারফেস লয়ে, মানে ভূমি লয়ে আমাদের ঘনত্বটা বেশি, ফলে স্বাভাবিকভাবে নয়েজ পলিউশনটা বেশি হবে। 3 নম্বর, দিন দিন আমাদের এই শহরে গাড়ির সংখ্যাটা বাড়ছে, ফলে গাড়ির সংখ্যা যত বাড়বে নয়েজ পলিউশনের সম্ভাবনা তত বাড়বে। 4 নম্বর হচ্ছে আমাদের রাস্তাগুলি একটু ন্যারো হওয়ার ফলে যে গতিতে গাড়িগুলি যাওয়ার কথা ছিল সেই গতিতে সে যেতে পারছে না। এভারেজ হয়তো 20 কিলোমিটার গতিবেগ হলেও হতে পারে, 20 to 30 বোধহয় এভারেজ গতি আমাদের আছে। আবার একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজের দূরত্ব অনেক কম, গাড়িটা পিকআপ নিতে না নিতেই দাঁড়িয়ে যাচ্ছে ইত্যাদি নানাবিধ কারণে আমাদের আগরতলা শহরে শিল্পাঞ্চল না থাকলেও, কলকারখানা সেইভাবে না থাকলেও শব্দ দূষণটা বেশি বলে অনুভূত হয়। আরো অনেক মাইক্রোস্কোপিক ফ্যাক্টর রয়েছে, সেগুলি হয়তো পরবর্তী সময় আলোচনা করা যেতে পারে। এখানে এই যে বিভিন্ন কনস্ট্রাকশন,
হ্যাঁ কনস্ট্রাকশন সাইটের যে একটা বিকট আওয়াজ, এটা কতটা প্রভাব ফেলে এই শব্দ দূষণের মধ্যে? আমাদের রাজ্যে বিশেষ করে আগরতলা শহরে দ্রুত গতিতে কনস্ট্রাকশন হচ্ছে, কারণ আমাদের এই শহরটা বাড়ন্ত শহর, গ্রোয়িং টাউন অর সিটি। ফলে এই যে কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের নানান যন্ত্রপাতি ব্যবহার করা, ড্রিলিং এর জন্য, মোল্ডিং এর জন্য, এই যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় তার সেইগুলিতে সাউন্ড অ্যাবজর্বার সেভাবে খুব একটা থাকে না, অথবা যন্ত্রপাতিগুলিতে সাউন্ড বিশেষ মাফলার পরিয়ে রাখা, আবরণ দিয়ে রাখা ইত্যাদি খুব একটা হয় না। ফলে সেখান থেকে অবাঞ্ছিত শব্দ উৎপন্ন হচ্ছে, এবং যে জায়গায় উৎপন্ন হচ্ছে তার সন্নিহিত অঞ্চলের বসতির মধ্যে যারা থাকেন তারা সবচাইতে পীড়নটা বোধ করেন, তারা সবচাইতে বেশি পীড়া বোধ করেন। তবে এই ক্ষেত্রগুলিতে আমার মনে হচ্ছে প্রশাসন খানিকটা ভেবে দেখতে পারে যে এইগুলিকে কিভাবে কন্ট্রোলে আনা যায়। কারণ সভ্যতার বিকাশ ঘটবে, শহরের বিকাশ ঘটবে, শব্দ দূষণ বাড়বে, একে মিনিমাইজ করাটা কিন্তু আমাদের ঠিক। এখানে আমি এই জায়গাটাতে আপনি যেহেতু বললেন প্রশাসনকে একটু দেখা উচিত বা নিয়ম, কারণ এই যে সভ্যতার বিকাশ ঘটবে পৃথিবীর বড় বড় শহরে বা উন্নতিশীল যে দেশ বা উন্নয়নশীল দেশ সবখানে কিন্তু কনস্ট্রাকশন তো সব জায়গাতেই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কটা থেকে কটা কনস্ট্রাকশন হবে। ধরুন আমরা একটা ছোট্ট উদাহরণ যদি নিই, কোনো একটা জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, এখন দেখা যাচ্ছে সেখানে যারা শ্রমিকরা তাদেরকে অন্য কোনো রাজ্য থেকে, আমাদের রাজ্যে এটা হচ্ছে প্রায়, অন্য জায়গায় শ্রমিকরা এসে থাকছেন, যেখানে কনস্ট্রাকশন সাইট ওরা ওখানেই থাকছেন। শুধু শব্দ দূষণ নয়, বাকি অন্যান্য দূষণের কথা আমি এটার সঙ্গে জুড়ে দিচ্ছি এই জায়গাটাতে, যেহেতু কনস্ট্রাকশনের ব্যাপারটা এলো। দেখা যাচ্ছে যে ভোরবেলা থেকে কাজ শুরু করে দিল, ওরা পেটের দায়ে এসছে, কাজ করতে পারছে, বিভিন্ন শিফটে কাজ করছে, যেমনটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হচ্ছে। সকাল 6টা থেকে কাজ শুরু করলো, রাতে 10টা 11টা 12টা অবধি কাজ চলছে। তাহলে আশেপাশে যে জনবসতি আছে তাদের জন্য তো সেটা লাইফ হেল হয়ে যাচ্ছে। এখন সেই জায়গাটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে বিভিন্ন কনস্ট্রাকশন করার সময় আমরা যদি দেখি যে পাশে, এটা তো খুব সম্ভবত আইনও আছে, নিয়মও আছে, মিউনিসিপ্যালিটি অ্যাক্টও আছে, যে পাশে যে বাড়ি থাকে বা পাশে যে যেখানেই থাকুক, জারি কোনো স্পেস থাকুক, কনস্ট্রাকশন করার সময় নেট দিয়ে নিতে হয়, কভার দিয়ে নিতে হয়, যাতে আশেপাশে কোনো ডিস্টারবেন্স না হয়। আমরা আগরতলা শহরে খুব কম দেখি এমন যে এরকম কভার দেওয়া আছে। অনেকেই আছে একদম খুব ঘনবসতি এলাকাতেও কিন্তু কনস্ট্রাকশন করছে, কভার দিচ্ছে না। এই জায়গাগুলোতে এই দূষণের মাত্রাকে আরো কতটা বাড়াচ্ছে, এবং এই জায়গাগুলোকে এই মুহূর্তেই নজর দেওয়া কতটা প্রয়োজন, একজন পরিবেশবিদ হিসেবে আপনি কি দেখছেন? এই জায়গাতে নজর দেওয়ার তো একান্তভাবে কর্তব্য। এখন প্রশ্নটা হচ্ছে, যখন এই পরিবেশ এমন একটা ক্ষেত্র, অর্থনীতি সবসময় তার নিজস্ব গতিতে চলে, এখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন, দ্যার ইজ নো রিটার্ন, আপনি কোন ফিরে কিছু পাবেন না। সেটা সরকারি পর্যায়ে হতে পারে, বেসরকারি পর্যায়ে হতে পারে। ফলে ইচ্ছে করলেও বিজ্ঞান তার সমাধান নিশ্চয় দিয়ে রেখেছে, কিন্তু সর্বক্ষেত্রেও তো প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি হয়তো বা একমত হলেও হতে পারেন। সেটা আমার অভিজ্ঞতা, 25 থেকে 30 বছর আগে আমি দেখেছি আমাদের রাজ্যের বাসগুলোতে বা শহরের নানান ধরনের ভেহিকলসের মধ্যে মানুষজন যারা স্মোকার ছিলেন, ধূমপান করতেন, তারা ওনারা র্যান্ডম ধূমপান করতেন, একদম অটোতে করতেন, গাড়িতে করতেন, বাসে করতেন, এবং কোন রকম নিয়ম নীতি ছিল না, লাজ লজ্জাও ছিল না, কেউ প্রতিবাদও করতেন না। ধীরে ধীরে যখন বিভিন্ন গণসংগঠনগুলি এই বিষয়বস্তু নিয়ে মাঠে নামে, বিভিন্ন মিডিয়াগুলি তাদের সাধ্যমতো কাজ করতে শুরু করে, আস্তে আস্তে দেখা গেল কি মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এখন আপনি দূরবীন দিয়েও দেখতে পাবেন না কোন একটা গাড়িতে কেউ ধূমপান করছে। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাইছি, এই যে বিল্ডার্সদের মধ্যে কারণে নানান ধরনের শব্দ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এই সম্বন্ধে আইন প্রযুক্ত করতেই হবে। তার একটা সুন্দর ভিজিলেন্স থাকা চাই। আর 3 নম্বর হচ্ছে নানা দিক থেকে তার একটা প্রচার কর্মসূচি, এটা যদি তৈরি করা যায় তাহলে যিনি ভুক্তভোগী উনিও সচেতন হবেন, আর যার কারণে হচ্ছে উনিও সচেতন হওয়ার একটা সুযোগ পাবেন। ইট উইল টেক সার্টেন টাইমস, এবং এটা রাতারাতি ভাবে সবটা হয়তো পাল্টে দেওয়া যাবে না। কিছুটা তো আমাদের ভোগান্তি হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, স্বাস্থ্য নষ্ট হচ্ছে। একদম আপনি বলছেন যে ভোগান্তি হচ্ছে, কারণ যেই বাড়ি হয়তো আশেপাশে 3টে বাড়ি বা 4টে, একদিকে রাস্তা যদি ধরে নিই আশেপাশে 3টে বাড়ি আছে,
একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেটা ছোট হোক বা বড় হোক, ওপরের দিকে উঠছে। এখন 3 তলায় কনস্ট্রাকশন হচ্ছে, তার সেখানে যখন ইট বালি সিমেন্টের কাজ হচ্ছে, তার ছিটকে এসে, কাভার না থাকলে ছিটকে এসে পাশের বাড়িতে এখন কোনো ঘরে ঢুকছে, না খাবারে পড়ছে, না প্রবীণ নাগরিকদের নাকে মুখে ঢুকছে, বা বাচ্চাদের ক্ষতি করছে, এটা কেউ দেখছে না। ছোট ছোট ইস্যু, এটা দেখার মতো প্রশাসনের কাছে সময় নেই, কারণ এটা একটা পার্সোনাল ইস্যু। কিন্তু এটা পার্সোনাল ইস্যু নয়, এটা কিন্তু আস্তে আস্তে জনগণের বা এই নাগরিকদের স্বাস্থ্য খারাপ করছে নিশ্চিতভাবে, এবং মানসিকভাবে এবং শারীরিকভাবে দু ক্ষেত্রেই কিন্তু নাগরিকদের স্বাস্থ্য হুমকির মুখে ফেলছে এই ধরনের ঘটনা। অবশ্যই আমরা যেখানে ছিলাম, নাগরিকদের স্বাস্থ্যের কথা যখন আমরা বলছি, তাহলে শব্দ দূষণের ফলে সাধারণত মানে কি কি প্রভাব পড়ে, মানে এটা যদি আমরা একটু মানে দেখি যে কি কি প্রভাবগুলো। হ্যাঁ, শব্দ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর নানা ধরনের প্রভাব বিস্তার করে। সেটা হয়তো এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। আমি কয়েকটা আপনার বিবেচনার জন্য রাখছি। সেটা হচ্ছে, প্রথম তো হচ্ছে শ্রবণ সমস্যা দেখা দেবে, হিয়ারিং ইম্পার্ট হবে। একদম, যদি শব্দ দূষণ ঘটতে থাকে আমাদের শ্রবণ সমস্যা হবে। এবং শ্রবণ সমস্যা যে হয় তার একটা অদ্ভুত, একটা সুন্দর একটা পরীক্ষা বিজ্ঞানী স্যামুয়েল রোজেন উনি করেছিলেন। পরীক্ষাটা হচ্ছে এই আফ্রিকান মেবান ট্রাইবদের উপরে। আচ্ছা, আফ্রিকান মেবান ট্রাইবদের উনি দেখেছেন গবেষণা করে, গড় 75 বছর বয়সী আফ্রিকান মেবান ট্রাইব গড় 25 বছর বয়সী আমেরিকানের চাইতে অনেক বেশি শুনতে পায়। আচ্ছা, কারণটা হচ্ছে এই আফ্রিকান মেবান ট্রাইবটা নির্জন পরিবেশে থাকে, যেখানে দূষণের মাত্রাটা একেবারেই কম। 2 নম্বর, মানুষের কানের একটা শ্রবণযোগ্য ক্ষমতা রয়েছে, একে বলে থ্রেশহোল্ড অফ হিয়ারিং। এই শ্রবণযোগ্য যে ক্ষমতাটা, সেটা আমরা নর্মালি 10 ডেসিবেলের যে শব্দটা, সেটা ন্যূনতম শব্দটা আমরা শুনতে পাই। আচ্ছা, এবার আমি যদি প্রতিনিয়ত একটা উচ্চ শব্দের পরিবেশের মধ্যে থাকি, কোলাহল পরিবেশের মধ্যে জীবন যাপন করি, তাহলে দেখা যাবে কয়েক মাস, কয়েক বছর পর যে আমি আর 10 ডেসিবেলের শব্দটা শুনতে পাচ্ছি না, আমার শব্দটা 15 বা 20 হয়ে যাচ্ছে, 25 হতে পারে। এর একটা উদাহরণ আমি দেখেছি। কোন এক বাড়িতে হয়তো 7 জন সদস্য রয়েছে, একটা ট্যাপ রেকর্ডার বাজিয়ে সবাই গান শুনছে। দেখবেন মাঝে মধ্যে কোনো একটা ছেলে বা একটা মেয়ে টুক করে সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছে, কারণ তার কানে হিয়ারিং ইম্পার্ট এমন একটা পর্যায়ে রয়েছে, সে ন্যূনতম শব্দে সে কিন্তু পাচ্ছে না। 3 নম্বর হচ্ছে, শ্বাস ও হৃৎপিণ্ডের গতিবেগ বেড়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, হাইপারটেনশন এগুলো বেড়ে যাবে। 4 নম্বর, মস্তিষ্কের অভ্যন্তরে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের স্ফীতিকরণ ঘটবে, অত অভ্যন্তর চাপটা বেড়ে যাবে আমাদের। মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এই হিথ্রো বিমানবন্দরে দেখা গেছে, তার সন্নিহিত অঞ্চলে যারা বসবাস করেন, সেই সন্নিহিত অঞ্চলের নাগরিকদের মধ্য থেকে শতাংশের বিচারে অন্যান্য জায়গার তুলনায় মানসিক রোগীর সংখ্যাটা অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ, তাহলে মানসিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে নয়েজ পলিউশন থেকে। এটা কিন্তু একেবারে প্রমাণিত সত্য। স্মৃতিশক্তি বিলোপ করতে পারে। দেখবেন যারা একটু নয়েজ এনভায়রনমেন্টে দীর্ঘদিন ধরে কাজকর্ম করেন, তাদের একটা খুব তাড়াতাড়ি যেন তাদের স্মৃতিশক্তি, ডিমেনশিয়া বা অ্যালজাইমার টাইপের একটা সমস্যা দেখা দিতে পারে। অ্যাড্রিনাল হরমোনের সিক্রেশন বেড়ে যাবে, ফলে হাই প্রেসার হতে পারে। অনিদ্রা, বমি ভাব, খিটখিটে মেজাজ মানুষের মধ্যে দেখা দিতে পারে। অর্থাৎ এইরকম নানাবিধ সমস্যা কিন্তু আমরা এই শব্দ দূষণের কারণে আমরা ভুগতে পারি এবং অনেকেই ভুগছেন। হয়তো বা মাইক্রো লেভেলে এইগুলোর খুব যে একটা গবেষণা হচ্ছে বা এইগুলির খুব একটা পরিসংখ্যান সংগৃহীত হচ্ছে, সেটা রকমটা নাও হতে পারে। আমার একটা উদাহরণ দিই, সেটা 1986 সালে ব্যান্ডেল রোড, কলকাতায় আমি সেখানটা দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তখন বড় বড় ট্রাক গাড়ি, 16 চাকার ট্রাক গাড়ি, তারা ইলেকট্রিক হর্ন বাজাতেন। হ্যাঁ, একদম একদম। একটা মানুষ দাঁড়িয়ে আছেন, একটা মধ্য গগনের মানুষ, এমন ভাবে গাড়িটা হর্ন বাজালো, বদলুক ছিটকে পড়ে গেলেন। এবং তারপরে কি হয়েছে, মানুষ দৌড়াদৌড়ি করে নিয়ে গেছেন ঠিকই, সেটা কিন্তু ওই যে আকস্মিক শব্দের বৈকল্য, শব্দের কারণে তা ওনার কিন্তু একটা কোনো ধরনের স্নায়বিক হতে পারে বা যে কোনো ধরনের একটা বৈকল্য হয়ে যেতে পারে। অতএব
এই শব্দ দূষণের কারণে কোথায় কি ঘটছে সবগুলি যে রেকর্ডের হচ্ছে অত সবগুলি নিয়ে যে গবেষণা হচ্ছে সেটা নাও হতে পারে, তবে এই ক্ষেত্রটাতে ব্যাপক গবেষণা এবং ব্যাপক পরিসংখ্যান সংগ্রহের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সুযোগ তো রয়েছে এবং অবশ্যই প্রয়োজনও রয়েছে, সেটা আমরা মনে করি। কারণ যাদের ধরুন হার্টের সমস্যা রয়েছে, যাদের পরিবারে অসুস্থ প্রবীণ নাগরিকরা আছেন, শিশুরা রয়েছে, তারা কোথায় যাবে? যুবক যুবতী এমনকি প্রাপ্ত বয়স্করা, যে কথা আপনি বলছিলেন, যে হর্ন, ইলেকট্রিক হর্নের কথা বলছিলেন, আমরা দেখেছি অনেক গাড়িতে এই ধরনের লাগানো থাকে, বিশেষ করে হেভি ভেহিকলগুলো হাইওয়েতে যেগুলো চলে তাদের সুবিধার জন্য তারা এইসব ধরনের হর্ন লাগান। এবং আজকাল তো গানের সুরে হর্ন বাজছে। আনন্দদায়ক এটা কতটা এবং শব্দ দূষণ করছে কতটা সেটা অবশ্যই প্রশাসন দেখছে নিশ্চয়ই। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই যে ধরুন শোভাযাত্রা চলছে, যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, রাস্তায় শোভাযাত্রা, হয়তো বাড়িতে কোনো উৎসব ছিল, কোনো পুজো ছিল, বা পারিবারিক কোনো অনুষ্ঠান, বা পারিবারিক না হলেও সামাজিক কোনো অনুষ্ঠানের শোভাযাত্রা চলছে, সেখানে তার স্বরে কিন্তু সাউন্ড বক্স বাজছে এবং পেছনে যারা আটকে পড়েছেন, যুবক যুবতী হোক এমনকি প্রাপ্ত বয়স্করাও কিন্তু দমবন্ধ পরিবেশ হয়ে যায়। তাদের কিন্তু উপক্রম হয় যে দম বন্ধ হয়ে আসবে, কান বন্ধ হয়ে আসছে। তাহলে আর সারাদিন অন্য শব্দ যন্ত্রণা তো আছেই। তাহলে মানুষ কোথায় যাবে, কি করবে সাধারণ মানুষ এখন? ওকে, আপনি যেটা বলছিলেন যে আমাদের এই সময়ে মানে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং তথ্য সংগ্রহ, যে কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো আমাদের করা প্রয়োজন এবং এটা নিয়ে একটা গবেষণা করা প্রয়োজন যে কতটা বাড়ছে দিন দিন এই ধরনের শব্দ দূষণ এবং আগামী দিনে এই দূষণকে কিভাবে আমরা রোধ করতে পারি। সাধারণত শব্দ দূষণ বলতে কল কারখানা, বাজার হাট ইত্যাদির কথাই। আপনি হিথ্রো এয়ারপোর্টের কথা বলছিলেন, আমাদের এখানেও আগরতলা শহরে একটি এয়ারপোর্ট রয়েছে। এখন এয়ারপোর্টে কি ধরুন ভেতরে আমরা যখন প্লেনের ভেতরে থাকি আমরা দেখি আমাদের কান বন্ধ হয়ে আসে, সেটা চাপের জন্য অনেক সময় বলা হয়। কিন্তু বাইরে যে শব্দ দূষণটা হয় সেটা কি একমাত্র এয়ারপোর্টে প্লেনেরই ওঠানামার জন্য হয় নাকি অন্য কোনো কারণের সঙ্গে যুক্ত থাকে? বিশেষ করে যারা গ্রাউন্ড স্টাফ, যারা একদম প্লেনের সামনে গিয়ে কাজ করেন, তাদের কতটা ক্ষতি হয়? তাদের তো ক্ষতি হবেই। যারা বিমানের অভ্যন্তরে অবস্থান করেন, যাত্রী অথবা পাইলট বা অন্যরা, বিমানের অভ্যন্তরের পরিবেশটা তো আমরা সবাই জানি মোর অর লেস একটা কোয়াইট এনভায়রনমেন্ট, একটা নির্মল পরিবেশ থাকে, মিনিমাম একটা হুইসপারিং আমরা শুনতে পাই। কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে যখন বিমানের ইঞ্জিনগুলি চলতে শুরু করে, তার যে সাউন্ড সেটা কিন্তু একেবারে পীড়াদায়ক। যদি আমরা যখন টার্মিনাল থেকে বিমানে উঠতে যাই গাড়ি করে, যদি কোনো কারণে গাড়িটা 1-2 মিনিট হল্ট করে রাস্তাটার মধ্যে, তাহলে দেখবেন যেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কানের জন্য একটা পীড়া শুরু হয়ে গেছে, বিকট আওয়াজ হয়। এটাকে হয়তো প্রতিহত করা যাবে না। এই যে শব্দটা, এটা অ্যাভয়েড করার মতো কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু টার্মিনাল, উইদিন দ্য টার্মিনাল হাজার হাজার, কলকাতা দমদম এয়ারপোর্ট, এর ভিতরে হাজার হাজার যাত্রী, তাদের যে কোলাহল, সেগুলো মিলে যে একটা সমষ্টিগত কোলাহল তৈরি হয়, সেটাকে মিনিমাইজ করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে হবে। কিন্তু গ্রাউন্ড লেভেলে যেটা হচ্ছে মাঠের মধ্যে, সেই জন্যই তো বিমানবন্দরটা 10 কিলোমিটার দূরে, শহর থেকে বা জনবসতি থেকে 10 কিলোমিটার দূরে স্থাপন করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু টার্মিনালের অভ্যন্তরে যে শব্দটা হচ্ছে, এত চাপ থাকে, প্যাসেঞ্জারের চাপ থাকে, ট্রাফিকের চাপ থাকে, সেটাকেও যে খুব একটা বেশি ম্যানেজ করা যাবে সেটা নয়। কিন্তু কেউ, আমরা যারা মাঝে মধ্যে বিমানে যাই, এই টার্মিনাল অভ্যন্তরে তো আমরা কেউ শব্দ করি না, তা সত্ত্বেও হাজার হাজার মানুষের এই ছোট ছোট কথাগুলো অনেকটা বড় আকার ধারণ করে। ঠিক, আপনি প্লেনের কথা যখন বলছেন আমার মনে পড়ছিল যে ট্রেনের কথাও। যখন আমরা দেখি আগরতলা শহরে আমাদের বা ত্রিপুরা রাজ্যে যে স্টেশনগুলো আছে, সেগুলো খুব বেশি না হলেও, বিশেষ করে কলকাতায় যে স্টেশনগুলো, হাওড়া স্টেশন বলুন, শিয়ালদা স্টেশন বলুন, সেখানে এত ভিড় থাকে, দমদম স্টেশন বলুন, এত ভিড় থাকে, যখন একটা ট্রেন প্রবেশ করে, প্রত্যেকটা ট্রেন প্রবেশ করার মুখে কিন্তু হর্ন বাজিয়ে প্রবেশ করে। এটাই নিয়ম। এবং এই যে হর্নটা বাজিয়ে যায়, এটাও কিন্তু তখন কিন্তু মানে ভীষণ পীড়াদায়ক হয়, সাংঘাতিক। তো আপনি অনেকক্ষণ যদি স্টেশনে কোনো একটা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন এবং বারবার বাকি ট্রেনগুলো যখন এসে বাজাচ্ছে, এটা পীড়া দিচ্ছে। এবং এটাই কিন্তু হকারের চিৎকার, সাধারণ মানুষের হইচই, যারা মাল বহন করে তাদের হইচই, সব মিলে মিশে একটা
একটা বিশ্বযুদ্ধ ভাব শুরু হয়ে যায়, কিন্তু এটা একটা ভীষণ ভয়ানক বিষয় তৈরি হয়, পরিবেশ তৈরি হয়। ঠিক। আমরা শব্দ দূষণের কথা যখন বলছি মোহনবাবু, সাধারণত শব্দ দূষণ বলতে আমরা এগুলোই বুঝি, কলকারখানা বা বাজার হাট থেকে যেটা হচ্ছে, বা বিভিন্ন মেশিনারিজ থেকে যেগুলো হচ্ছে, গাড়ি ঘোড়া থেকে যেগুলো হচ্ছে। এখন সেগুলো তো আমাদের মাটির ওপরে হচ্ছে। জলের নিচে কি, বিশেষ করে মানে সমুদ্রের নিচেও কি শব্দ দূষণ হয়? সমুদ্রের নিচেও শব্দ দূষণ হয়, এবং সমুদ্রের যে শব্দ দূষণটা এটা স্থল থেকে ভয়ানক। আচ্ছা। কারণ বাতাসের মধ্যে শব্দের যে গতিবেগ থাকে, জলের মধ্য দিয়ে সেই গতিবেগটা অনেক দ্রুত এবং অতি অল্প সময় অনেক দূরত্ব অতিক্রম করতে পারে শব্দটা। আচ্ছা। এটা হচ্ছে জলের মধ্যে শব্দ দূষণের মূল বৈশিষ্ট্য। এবার সমুদ্রের যে পরিবেশ, আমরা সমুদ্রের পাড় থেকে দেখলে মনে হয় সমুদ্রের গর্জন বা ঢেউ ছাড়া তেমন কোনো শব্দ দূষণ আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাপারেন্টলি মনে হয়। কিন্তু সমুদ্রের ভিতরে তো মানুষের দ্বারা নানান ধরনের ক্রিয়া সংগঠিত হয়। এই ক্রিয়াগুলির কারণে সমুদ্রের কিন্তু ব্যাপক শব্দ দূষণ ঘটে, এবং এই শব্দ দূষণের যে প্রধান সোর্স সেটা হচ্ছে চারটা। আচ্ছা। সেই চারটা হচ্ছে বাণিজ্যিক জাহাজের চলাচল, তার জন্য এক ধরনের শব্দ দূষণ হচ্ছে। 2 নম্বর হচ্ছে সোনার ডিভাইস, অর্থাৎ নটিক্যাল চার্ট নির্মাণের জন্য সমুদ্রের অভ্যন্তরে কোথাও কোনো অবস্টাকল আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য এই সোনার ডিভাইসটা ব্যবহার করা হয়, তার জন্য শব্দ দূষণ হচ্ছে। সমুদ্রে নির্মাণ কার্যাদি, অয়েল ড্রেজিং হচ্ছে, তারপর অয়েল রিগ প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, বড় বড় যন্ত্র ব্যবহার করা হচ্ছে, কেমন। আরেকটা হচ্ছে সিসমিক সার্ভেটা হচ্ছে সমুদ্রে কোথায় তেল ভান্ডার রয়েছে, গ্যাসের ভান্ডার রয়েছে, সেটাকে অনুসন্ধান করার জন্য যে সিসমিক সার্ভে করা হয়। এই চারটা কারণে সমুদ্রের পরিবেশটা যে অঞ্চলে করা হয় সেখান থেকে খুব ভায়োলেন্ট হয়ে ওঠে, খুব মারাত্মক পরিবেশ তৈরি হয়। এই পরিবেশ তৈরি হওয়ার ফলে সমুদ্রের যারা উন্নত প্রাণী, সিটেসিয়ান অ্যানিমেল বলা হয়, সিটেসিয়ান অ্যানিমেল মানে মেরাইন ম্যামালস, সমুদ্রের স্তন্যপায়ী প্রাণী যারা, বিশেষ করে ডলফিন এবং এই প্রাণীদের মধ্যে 3টে ধরনের প্রভাব আমরা দেখতে পাই এই সমুদ্রের শব্দ দূষণের কারণে। একটা হচ্ছে ফিডিং গ্রাউন্ড, এই প্রাণীগুলি সমুদ্রে সর্বত্র তো খাবার পাওয়া যায় না, কিছু কিছু পকেট রয়েছে যেগুলি ফিডিং গ্রাউন্ড হিসেবে বিবেচিত হয়। তারা তো দল বেঁধে তিমি মাছ গেল, এই তিমি মাছের দলকে বলা হয় পড, এই দল বেঁধে খেতে গেল, এমন সময় হয়তো আউট ব্লাস্ট হলো, কোন শব্দ, বিকট শব্দ, এয়ার গান ব্লাস্ট করা হলো, এবার তার ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে চলে গেল, খেতে আর পারলো না। এর ফলে এদের মধ্যে একটা স্টারভেশন, একটা ক্ষুধা মন্দা ভাব সবসময় থেকে যায়, ফলে এদের গ্রোথটা স্টান্টেড গ্রোথ হয়, এদের গ্রোথটা সঠিকভাবে ঘটতে পারে না, এবং এই কারণে অনেকে মৃত্যুও ঘটে। এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রজননের হ্রাস। এই যে ডলফিন এবং তিমি, এরা বন্ধু বা বান্ধবীকে ফাইন্ড আউট করার জন্য নানান ধরনের সিগন্যাল দিয়ে থাকে, সেই সিগন্যাল ব্যবস্থাটা বিপর্যস্ত হয়ে যায়, ফলশ্রুতিতে তারা প্রজনন কার্যটা সমাধান করতে পারে না, এবং এদের সংখ্যাটা এই কারণেও কমছে। আর 3 নম্বর হচ্ছে ডলফিন এবং তিমি মাছের হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক থেকে প্রায়শই এই তীব্র বিকট শব্দ দূষণের কারণে রক্তের ক্ষরণ ঘটে। এই রক্তক্ষরণ ঘটার ফলেও অনেক তিমি মাছ এবং অনেক ডলফিন অকালে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ সমুদ্রের মধ্যে শব্দ দূষণের একটা তাণ্ডব চলছে, যেটা আমরা স্থল থেকে সেভাবে বুঝতে পারি না। ঠিক, মানে সমুদ্রের নিচেও হচ্ছে। আমরা মানুষরা ভাবছি যে আমরাই শুধু বোধহয় কষ্ট পাচ্ছি উচ্চ আওয়াজ বা অবাঞ্ছিত আওয়াজ, মোহনবাবুর ভাষা যেটা বলছিলেন, দূষিত আওয়াজ থেকে, যেটাকে আমরা শব্দ দূষণ বলছি। কিন্তু সমুদ্রের নিচেও কিন্তু আমাদের দ্বারা তৈরি করা এমন কিছু আওয়াজ, প্রাকৃতিক আওয়াজ নেই সেখানে, জীবজন্তুর আওয়াজ নেই, মানুষের তৈরি করা আওয়াজে সামুদ্রিক প্রাণীরাও কিন্তু এই মুহূর্তে বিপদে রয়েছে। মোহনবাবু, অনুষ্ঠানে খুব বেশি সময় হাতে নেই। বলা হচ্ছে শব্দ দূষণে আগরতলা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয়। তো আমাদের তো বড় কোনো কলকারখানা নেই, শহরে তেমন কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নেই, যা আছে আশপাশে আছে। তাহলে আগরতলা সাউন্ড পলিউশন এত হবার কারণ আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। এখন
এখানে আমাদের দেখার বিষয় রয়েছে যে আমরা কিভাবে আমাদের শহরকে আগামী দিনে দেখতে চাই এবং আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের শহরটাকে কিভাবে দিতে চাই। এখানে দায়িত্ব কার কার নেবার আছে, মানে কারা কারা আমরা কি কি দায়িত্ব নিতে পারি। প্রশাসন কি ভূমিকা নিতে পারে, দপ্তর কি ভূমিকা নিতে পারে, সাধারণ নাগরিকরা কি ভূমিকা নিতে পারে, সামাজিক সংগঠনগুলো কি দিতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে খুব বেশি তথ্য নেই, তথ্য সংগ্রহ করার জন্য বিশেষ করে আমাদের শহর ভিত্তিক, আগরতলা শহর ভিত্তিক বা ত্রিপুরা রাজ্যে যেখানেই শহররা রয়েছে, শহরে যেসব জায়গাতে দূষণ হচ্ছে সেখানে কতটা প্রয়োজন এবং কি কি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? শব্দ দূষণটাকে মিনিমাইজ করতে গেলে প্রথম তো হচ্ছে আমাদের সিভিক সেন্স, এই সিভিক সেন্সটাকে বুস্ট আপ করতে হবে। ওকে, ওই বিভিন্ন প্রচারের মাধ্যমে, গণসংগঠনের মাধ্যমে, ক্লাবের মাধ্যমে, প্রশাসনের যতগুলি আর্মস রয়েছে সেই আর্মসগুলিকে প্রয়োগ করতে হবে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের রাজ্যে রয়েছে, প্রশাসনের নানা উইং রয়েছে, সবাইকে মিলে এগিয়ে আসতে হবে। এবং এটা এমন একটা বিষয় যে ইচ্ছে করলেই বন্ধ করে দেওয়া যাবে না। এটা ধীরে 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 মানুষকে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। মানুষকে ইচ্ছে করলে আপনি রেড অ্যালার্টের মধ্যে সড়ক করে নিয়ে যে সীমান্ত বিএসএফ থাকে তাকে 24 ঘন্টা 12 মাস রেড অ্যালার্টে রাখা যায় না। এটা বিশেষ মুহূর্তে রেড অ্যালার্টে রাখা যায়। ফলে মানুষকে ধীরে 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 সচেতন করতে হবে, তার সিভিক সেন্সটাকে বুস্ট আপ করতে হবে। যতগুলি আর্মস আমাদের রয়েছে সামাজিক জীবনে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, সমস্ত আর্মস গুলিকে ধীরে ধীরে অ্যাক্টিভ করতে হবে যাতে মানুষ তার সাথে মানিয়ে নিতে পারে এবং হোয়াট টু ডুজ আর হোয়াট নট টু ডুজ, কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়গুলিকে মানুষকে জাগ্রত করতে হবে ধীরে ধীরে। আর 2 নম্বর হচ্ছে বৃক্ষরোপণটাকে বাড়াতে হবে। আমাদের শহরে বৃক্ষরোপণটাকে ভীষণভাবে বাড়াতে হবে, কারণ বৃক্ষ বায়ু দূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বৃক্ষ জল দূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নয়েজ পলিউশনকে মিনিমাইজ করার ক্ষেত্রে বৃক্ষের কন্ট্রিবিউশনটা সাংঘাতিক। কিন্তু আপনি বৃক্ষরোপণের কথা বলছেন, আমরা তো বৃক্ষ দেখছি, নিধন দেখছি, একের পর এক পুরনো সেই বৃক্ষগুলোকে নিধন করা হচ্ছে। এখানে আমি একটা কথা বলি আপনাকে, এই কথাটা বলতে চাইছি। আপনি যদি 10টা গাছ লাগান আর একটা গাছকে কাটেন, তাতে অপরাধ হবে না, তাতে পরিবেশ আরো নির্মল হবে। কারণ একটা গাছ যখন ম্যাচিওর হয়ে যায়, তার 30 বছর 40 বছর জীবদ্দশায় সে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে নিজের মধ্যে আবদ্ধ করে নেয়। আর তাকে কাটার 10 বছর বা 20 বছর আগে যদি আপনি আরো 10টা 20টা গাছ লাগিয়ে, আমি যদি আগে থেকে লাগিয়ে তারপর কাটতাম, তাহলে বিষয়টা পরিবেশের পক্ষে যাবে, পরিবেশের বিপক্ষে যাবে না। ঠিক, এটা নিয়ে মোহনবাবুর তলায় একটা তর্কের তো জায়গা রয়েছে। আমরা অবশ্যই এটা নিয়ে একদিন অন্যদিন তর্ক করব যে যেই নিধন, যেই গাছগুলোকে, যে পুরনো গাছগুলোকে আগরতলা শহরে এবং আগরতলা শহরের আশপাশে, আসাম আগরতলা রোডের আশপাশে আমরা দেখেছি, বহু মানুষকে আমরা দেখেছি চোখের জল ফেলছে এই গাছগুলোর জন্য। সেখানে কত বছর আগে ত্রিপুরা রাজ্যে কত বছর আগে থেকে গাছ লাগানোর পরিকল্পনা চলছে, দপ্তর বা প্রশাসন বা সরকার কতটুকু কি করেছে, আমরা সেই বিষয় নিয়ে একদিন অবশ্যই তথ্য নিয়ে আলোচনা করতে পারবো। বাকিটা আপনি বলছিলেন আজ, বলুন। সবাইকে আমাদের হচ্ছে কলকারখানা বিকেন্দ্রীকরণ করা চাই, তো আমাদের রাজ্যে তো সেই অর্থে সমস্যাটা নেই, ফলে এই পয়েন্টটা খুব বেশি প্রাসঙ্গিক নয়। 3 নম্বর হচ্ছে কলকারখানা বা ছোটখাটো যা রয়েছে আমাদের, সেখানে যে মেশিনগুলি রয়েছে সেই মেশিনগুলিকে আবরণ করিয়ে রাখতে হবে, সাউন্ডটা যেন বাইরে বেরিয়ে না আসে। মেশিনটা ফাংশন করবে কিন্তু তার সাউন্ডটা যেন বাইরে বেরিয়ে আসে, এসে অন্যকে বিরক্ত না করে। শব্দ দূষণ রোধের জন্য বাড়ি ঘরের যে দরজা জানালা রয়েছে আমাদের, সেই দরজা জানালায় মোটা কাপড়ের পর্দা লাগাতে হবে, কারণ তারা শব্দ শোষক হিসেবে কাজ করে। কলকারখানার যে যন্ত্রপাতি রয়েছে তাদের মাফলার পরিয়ে দিতে, মাফলার, যাতে শব্দ দূষণটা বেরিয়ে আসতে না পারে। শব্দবাজি, অনাকাঙ্ক্ষিত শব্দবাজি পুরানোর কোনো মানে থাকে না। এটা তো আইনও রয়েছে, শব্দবাজি তো আইনও তো নিষিদ্ধ। তারপরও আমরা আইনকে ফাঁকি দিই, কিছুটা নিজের অজ্ঞতার উপর ভিত্তি করে
একটা এমন আনন্দের মধ্যে আমরা লিপ্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমরা কি ভুলটা করে ফেলছি। তাহলে শব্দবাজি পুরানোটা বন্ধ করতে হবে। আমি তো বলি শব্দবাজি পুরানোতে কয়েক ধরনের দূষণ হয়, ভীষণ শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, জল দূষণ হচ্ছে, দৃশ্য দূষণ হচ্ছে, এই আলোর দৃশ্য দূষণ হচ্ছে, আমি বলি অর্থনৈতিক দূষণ হয়ে যাচ্ছে, সয়েল পলিউশন হয়ে যাচ্ছে, সয়েল পলিউশন হচ্ছে, অর্থনৈতিক দূষণও হচ্ছে, টাকাগুলো পুড়ছে। আর যানবাহনে বিশেষ করে আমাদের যেহেতু যানবাহনটা মূলত শব্দ দূষণের জন্য দায়ী, তাদের সাইলেন্সারটা ভালোভাবে কাজ করছে কিনা, সাইলেন্সার লাগানো হচ্ছে কিনা, এক। 2 নম্বর, নিয়মিতভাবে মনিটর করা, এমন ভাবে মনিটর করা যাতে যিনি গাড়ির চালক বা মালিক তাকে একটা বোধের জায়গায় নিয়ে আসা যে তোমার এই জিনিস, শুধু ফাইন করলে তো হবে না, ফাইন করলেই একটা বিরক্তিও জেগে যায়। তাকে ফাইন করার পাশাপাশি কেন এই কাজটা করতে হবে সেটা কিন্তু তার মধ্যে জাগ্রত করতে, সচেতনতা। এবং এয়ার হর্নটা কখনোই বাজানো যাবে না। আপনি সাইলেন্সারের কথা বলছেন, সেখানে জাগ্রত করার কথা বলছেন। গাড়িতে আমরা দেখছি টু হুইলারে এমন ধরনের মডিফাইড সাইলেন্সার লাগানো হচ্ছে যেটা সাইলেন্সার নয়, বরং সেটা উল্টো আরো বিকট আওয়াজ করছে। কিন্তু সেখানে তো কোনো ধরনের হেলদোল নেই, কারোর কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। সে বিষয় নিয়ে আমরা অবশ্যই নজরে রাখছি, আমরা অবশ্যই সেই বিষয় নিয়েও কথা বলবো। আর বাকি কি আছে? আমি একটা শেষ কথা বলতে চাই, যদি শেষ লগ্নে। হ্যাঁ, না বলুন, আপনি সময় আছে। আমি সেটা বলছি যে শব্দ দূষণ নিয়ে তো অনেক আলোচনা করা যেতে পারে। আমি 2-3টে লাইন আমি বলছি যেগুলো একটু দার্শনিক দৃষ্টিভঙ্গিতে। সেটা হচ্ছে ভিক্টর গ্রিন বলে একজন সায়েন্টিস্ট, উনি বলছেন নয়েজ ইজ দ্য এজেন্ট দ্যাট ব্রিংস ডেথ ক্লোজার বিট বাই বিট। নয়েজ এমন একটা উপকরণ যা আমাদের মৃত্যুকে পলে পলে কাছে নিয়ে আসে। এটা ধীরে ধীরে আমরা বুঝতেই পারি না। আমরা হয়তো এই পৃথিবীতে একদিন শব্দ দূষণ কারণে চলেই গেলাম, আমরা হয়তো বুঝতেই পারলাম না। আমাদের হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের হাই ব্লাড প্রেশার ট্রিটমেন্ট হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে, অথচ এগুলির পেছনে হয়তো কোথাও কোথাও শব্দ দূষণের কারণ আছে। আমি জানতেই পারলাম। বিট বাই বিট আমরা কিন্তু ক্লোজার, আমরা লাইফস্টাইলকে দোষ দিচ্ছি। এই শব্দ দূষণটা আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা অঙ্গভূত হওয়া উচিত। ঠিক। 2 নম্বর হচ্ছে স্যামুয়েল রোজেন, একটু আগে যে বিজ্ঞানীর নাম বললাম, উনি বলছেন You may forgive noise, আপনি নয়েজকে বলে যেতে পারেন, but your arteries never will, কিন্তু আপনার ধমনী সেটাকে বলবে না। কারণ আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, সেরিব্রাল অ্যাটাক বেড়ে যাবে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অ্যাঞ্জিনা হতে পারে, নানা ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অর্থাৎ আমি আপাতত ভুলে গেলেও আমার যে আর্টারিয়াল সিস্টেম সে যে ক্ষত বিক্ষত হবে, সে কিন্তু এটা ক্ষত বহন করে চলবে। আর 3 নম্বর হচ্ছে কিপ দ্য নয়েজ ডাউন, নয়েজকে কমিয়ে রাখুন, অর দ্য নয়েজ উইল কিপ ইউ ডাউন, অথবা নয়েজ আপনাকে একেবারেই নামিয়ে দেবে। এই হচ্ছে আমার শেষ বক্তব্য শব্দ দূষণের আলোচনার প্রসঙ্গ। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ মোহনবাবু। আজ আপনি খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আমরা শব্দ দূষণ নিয়ে আলোচনা করলাম। তবে যারাই সঙ্গে ছিলেন হয়তো গুরুত্বটা বুঝবেন। হয়তো শব্দ দূষণ সবাই জানেন, শব্দ দূষণ কি, কত মাত্রায় হলে শব্দ দূষণ হয় সেটাও হয়তো অনেকেই জানেন। আমরা যারা আমাদের রাজ্যে শিক্ষিতর হার অনেক বেশি, তবে এই শিক্ষার কি গুরুত্ব, যেখানে আমি সবকিছু জেনেও আমি বারবার সবকিছু ভুল করছি, সেটা আমারই ক্ষতি করছে, মানুষেরই ক্ষতি করছে। আমরা শুধু আমি আর আমার আবর্তে ঘুরছি, আমার বিল্ডিংটা হচ্ছে সেটাই দেখছি, পাশের মানুষটা কি ক্ষতি হচ্ছে সেটা দেখছি না। ঘুরে ফিরে সবকিছু কিন্তু আমার উপরে আসছে, সেটা বুঝতে হবে। শব্দ দূষণ এমন একটি দূষণ যেখানে আমাদের কমিউনিটি, আমাদের সমাজ, আমার রাজ্য, আমার দেশ, আমার দেশবাসীকে অবশ্যই সেখানে ক্ষতি করছে। অসংখ্য ধন্যবাদ মোহনবাবু। বছরে বিশেষ কিছু সময় দর্শক বন্ধুরা, শব্দ দানবের তাণ্ডবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন শহরের বাসিন্দারা নাজেহাল হলেও সারা বছরই কিন্তু এই সব শব্দ দূষণ চলছে বা হচ্ছে, যেগুলো আজ আমরা আলোচনা করলাম। বিশেষত গুরুত্বপূর্ণ রাস্তার আশপাশে যাদের বাড়ি, সেই বাসিন্দাদের জীবন মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে ওঠে। প্রায় সময় কিন্তু কোনো না কোনো অনুষ্ঠানের নামে উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজানো যেন রীতি হয়ে গেছে আজকাল। পাশাপাশি অন্য শব্দের যন্ত্রণা তো আছেই। কিভাবে এই শব্দ দানব থেকে মুক্তি পাবে সেই প্রশ্ন এখন বহু মানুষের। তার জন্য আমাদের এই আলোচনা, তার নিয়ে আরো অনেক বেশি গবেষণার প্রয়োজন রয়েছে, তার নিয়ে এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে। তবে দূষণ রোধে দায়িত্ব নিতে হবে সবাইকে, প্রশাসন থেকে নাগরিক, দায়িত্ব নিতে হবে সবাইকেই। কিন্তু কি মনে করেন আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে।
আর দেশ দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।